এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা আর মাত্র কয়েকদিন রয়েছে, তো সেই দিকে লক্ষ্য রেখে আমরা প্র্যাকটিস করব আজকে স্পেশাল কয়েকটি জিকে। প্রথম কোশ্চেন হলো ব্রোঞ্জ কিসের সংকর ধাতু? তো এটার উত্তর হয়ে যাবে ব্রোঞ্জ হচ্ছে তামা ও টিনের সংকর ধাতু। তো আজকের ক্লাসে আমরা শুধুমাত্র উত্তর জানবো না, এর সঙ্গে আমরা রেফারেল ডিসকাশন হিসেবে অতিরিক্ত ইনফরমেশান যেগুলো রয়েছে সেগুলোও জানবো, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে বুঝতে পারছো ক্লাসটা কতটা ইম্পর্ট্যান্ট। প্রত্যেককে বলবো এক্ষুনি লাইক করে ফেলো। ব্রোঞ্জ কিসের সংকর ধাতু? ব্রোঞ্জ হচ্ছে তামা আর টিন, অর্থাৎ তামা ও টিন মিশিয়ে হয় ব্রোঞ্জ। এর সঙ্গে যদি পরীক্ষায় কোনোভাবে চলে আসে যে পিতল কিসের সংকর ধাতু, যদি পিতলের ব্যাপার থাকে তখন উত্তর হবে তামা আর হচ্ছে দস্তা। তামা আর দস্তা, সেটাকে নিয়ে হচ্ছে দস্তা মানে হচ্ছে জিঙ্ক। তো এই যে এক নম্বর অপশান তামা ও জিঙ্ক, এই দুটো মিশিয়ে তৈরি হয় পিতল, বা যেটাকে বলা হয় ব্র্যাশ বলা হয়, ব্র্যাশ BRASS ব্র্যাশ, পিতল তৈরি হয়। যদি পরীক্ষায় চলে আসে যে জার্মান সিলভারের সংকর ধাতু কী কী, তার তখন কি উত্তর হবে? তখন উত্তর হয়ে যাবে তামা, তারপরে হচ্ছে নিকেল তো থাকছেই, এর সঙ্গে মিশাতে হয় দস্তা। অতএব তামা, নিকেল ও দস্তা মিশিয়ে তৈরি হয় জার্মান সিলভার। ভালো করে মনে রাখবে জার্মান সিলভার। এবার যদি পরীক্ষায় আসে যে কাঁসা এর সংকর ধাতু কী, তাহলে কি উত্তর হবে? কাঁসার সংকর ধাতু যেগুলো হচ্ছে তামা ও টিন। এই যে বি নম্বর অপশন তামা ও টিন, এটাকে নিয়ে তৈরি হয়, এখান থেকেই তৈরি হয় কাঁসা। এবং তবে এতে টিনের পরিমাণ ব্রোঞ্জের চেয়ে বেশি থাকে, এটা মনে রাখবে, টিনের পরিমাণ ব্রোঞ্জের চেয়ে বেশি থাকে। এবার একবার সাম আপ করে দিই যে ব্রোঞ্জ তৈরি হয় তামা ও টিন মিশিয়ে, আর তামা ও যেটা দস্তা বলছে মানে জিঙ্ক, তো তামা ও জিঙ্ক মিশিয়ে তৈরি হয় পিতল। তামা, দস্তা আর হচ্ছে নিকেল, তামা, নিকেল আর হচ্ছে প্লাস হচ্ছে দস্তা, এই তিনটে জিনিস মিশিয়ে তৈরি হয় কি বললাম? জার্মান সিলভার। আশা করি তোমাদের কাছে ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেছে। সংকর ধাতুর বিষয়ে এই কয়েকটা জিনিস যদি মনে রাখতে পারো, যেগুলো আমি বললাম এক্ষুনি, পরীক্ষায় 100% মিস যাবে না উত্তর। দেখো নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন হচ্ছে আয়নোস্ফিয়ারের ঠিক নিচের স্তরকে কি বলা হয়? দেখো আমি তোমাদের প্রথমে স্তরটা দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ এবং মানে পৃথিবী। তো পৃথিবীর যেটা প্রথম স্তর সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, যেটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল, যেখানে ঝড় বৃষ্টি ইত্যাদি বজ্রপাত ইত্যাদি হয়। তারপরের স্তর দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, যেটাকে বলা হয় শান্তমণ্ডল, যেখান দিয়ে জেট প্লেন বা এরোপ্লেনগুলো যাওয়া আসা করে। তো যাই হোক, স্ট্র্যাটোস্ফিয়ারের পরের স্তর হচ্ছে দেখো মেসোস্ফিয়ার পরের স্তর। স্ট্র্যাটোস্ফিয়ারের পরের স্তর হলো মেসোস্ফিয়ার। তারপরের স্তরের নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। ভালো করে দেখে নাও, থার্মোস্ফিয়ার। এই যে দেখতে পাচ্ছ মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার, এর মাঝের স্তরের নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। এর মাঝের স্তরটাকে বলা হচ্ছে আয়নোস্ফিয়ার, যেটা হচ্ছে কোশ্চেনে দিয়েছে। তাহলে এবার তোমরা সহজেই বলে দিতে পারবে যে আয়নোস্ফিয়ারের ঠিক নিচের স্তরের নাম কি? উত্তর হয়ে যাবে মেসোস্ফিয়ার, ঠিক আছে। এবং তো তোমাদের বলে দেওয়া হলো স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে জেট বিমান চলাচল করে, এবং শান্তমণ্ডল বলা হয়। দেখো রাসায়নিকভাবে হরমোন কি? উত্তর কি হবে? রাসায়নিকভাবে হরমোন হচ্ছে প্রোটিন বা স্টেরয়েড। এর সঙ্গে মনে রাখবে যে কেমিক্যাল মেসেঞ্জার কাকে বলা হয়? কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক বার্তা কাকে বলা হয়? হরমোনকে বলা হয় রাসায়নিক বার্তা, ঠিক আছে। এবং উদ্ভিদ হরমোনের নাম বলো যেটা হচ্ছে অ্যাসিড ধর্মী হরমোন, সেটা কি হবে? অক্সিন হবে উত্তর, অক্সিন, ঠিক আছে। আর এর সঙ্গে মনে রাখবে প্রথম আবিষ্কৃত হরমোনটির নাম কি? প্রথম আবিষ্কৃত হরমোনের নাম কি? উত্তর হবে সিক্রেটিন হবে প্রথম আবিষ্কৃত হরমোনের নাম। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। যে বিষয়গুলো বললাম মাথায় রাখার চেষ্টা করতে হবে, এবং এগুলোই পরীক্ষায় আসবে, এখান থেকেই আসবে। নেক্সট কোশ্চেন দেখো যে কালাজ্বরের সংক্রমণ ঘটায় নিচের কোনটি? উত্তর কী হবে বলো তো? উত্তর হবে বালুমাছি, যেটাকে বলা হয় স্যান্ড ফ্লাই, ঠিক আছে। স্যান্ড ফ্লাই বালুমাছি। তো এই বালুমাছি হচ্ছে কালাজ্বরের সংক্রমণ মানে ঘটায়। এবং মনে রাখবে যে কালাজ্বরের যেটা জীবাণু, সেই জীবাণুর নাম হচ্ছে লিশম্যানিয়া ডোনোভানি। এবং ভারতবর্ষে কালাজ্বরের এই যে ওষুধ যেটা তোমাদের বললাম যে কালাজ্বরের রাসায়নিক নাম হচ্ছে লিশম্যানিয়া ডোনোভানি। আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হলো। এবং মনে রাখবে যে এই যে কালাজ্বরের যেটা বলছিলাম আর কি, ভারতবর্ষে কালাজ্বরের যেটা ওষুধ, সেটা আবিষ্কার কে করেছিলেন? সেটি মানে আবিষ্কার করেছিলেন যে আবিষ্কারকর্তার নাম কি? উত্তর হবে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ভারতবর্ষে কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, এই বিষয়টা মনে রাখবে। এবং তার সঙ্গে আশা করি তোমরা জানো যে ডেঙ্গু ছড়ায় কোন মশা?
ডেঙ্গু ছড়ায় কোন মশা? ডেঙ্গু ছড়ায় হচ্ছে এই যে অপশানে দেখো লেখা আছে এডিস মশা, ডেঙ্গু ছড়ায়। আর ম্যালেরিয়া ছড়ায় কোন মশা দেখো এই যে নিচে লাস্ট অপশান অ্যানোফিলিস মশা। এই দুটো জিনিস মনে রাখবে ভালো করে, ডেঙ্গু ছড়ায় এডিস মশা আর ম্যালেরিয়া ছড়ায় হচ্ছে অ্যানোফিলিস মশা। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি রজন? এখানে রজন কোনটি? উত্তর হবে তারপিন তেল। আশা করি তোমরা জানো তারপিন তেল কী কাজে ব্যবহৃত হয়। শাল গাছ থেকেও কিন্তু রজন পাওয়া যায়, হ্যাঁ, আর শাল গাছ থেকে পাওয়া রজনকে বলা হয় ধুনা, এটা মনে রাখবে। আর পাইন গাছ থেকে তারপিন তেল পাওয়া যায়। আর রবার গাছ থেকে পাওয়া যায় যেটা, সেটাকে বলা হয় ল্যাটেক্স, বা যেটাকে ক্ষীর বলা হয় ল্যাটেক্স, LATEX ল্যাটেক্স বলা হয়, যেটা রবার গাছ থেকে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, সম্প্রতি কোন দেশ প্রথম স্বদেশি সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন লঞ্চ করলো? উত্তর কী হবে? অপশান ভালো করে দেখো, উত্তর হয়ে যাবে ভারত লঞ্চ করেছে। তো এটি তৈরি করেছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া মানে SII, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন। সো প্রত্যেককে বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে অবশ্যই কিন্তু লাইক করে দিতে হবে, অবশ্যই লাইক করে দাও এবং কমেন্টে লিখে পাঠাও কতটা গুরুত্বপূর্ণ আজকের ক্লাস, কেমন মনে হচ্ছে তোমাদের। এরকম ক্লাস কি প্রত্যেক দিন চাও? অবশ্যই কিন্তু লিখে পাঠাও কমেন্টে, ঠিক আছে। আর প্রত্যেকে লাইক করবে, আর পারলে একবার করে হাইপ করে দিও ভিডিওটা। আর বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের যোগ হয়ে যাও, হোয়াটসঅ্যাপ চ্যানেলে অনেক মেটেরিয়ালস দিয়ে দেওয়া হয়, PDF দিয়ে দেওয়া হয়, এবং তোমাদের বলবো একটি PDFও দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের দেখো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল। এই চ্যানেলের লিঙ্ক তোমরা হয় কমেন্টে পেয়ে যাবে, নিচে কমেন্টে পিন করা রয়েছে, অথবা ডেসক্রিপশানেও পেয়ে যেতে পারো ভিডিওর, ঠিক আছে। তো লিঙ্কে ক্লিক করলে তোমরা চলে আসতে পারবে। তো এখানে কিন্তু প্রত্যেক দিন অনেক কুইজ দিয়ে দেওয়া হয়, যেখানে ছাত্রছাত্রীরা প্র্যাকটিস করছে বহু কুইজ। সেই সঙ্গে বলে রাখি যে তোমাদের জন্য একটি ইবুক নিয়ে আসা হয়েছে, ইবুক, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ 500+ MCQ এবং ইম্পর্ট্যান্ট স্ট্যাটিক জিকে, ইতিহাস, ভূগোল, পশ্চিমবঙ্গ থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইত্যাদি বিষয় থেকে কিন্তু 500+ MCQ পেয়ে যাচ্ছ। সো এর সঙ্গে তোমরা কী পেয়ে যাচ্ছ? এর সঙ্গে পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে ফ্রি জিকে 100 MCQ প্র্যাকটিস সেট। প্র্যাকটিস করার জন্য প্রথমে তোমাদেরকে এটা পড়তে হবে, MCQ ইবুক পড়ার পর শেষে তোমরা প্র্যাকটিস করতে পারবে 100 MCQs। এই বুকটা যদি আর প্র্যাকটিস সেট যদি কমপ্লিট করতে পারো, পরীক্ষায় 100% ফুল মার্কস পাবে, এটা নিশ্চিন্তে বলা যায়। তো যাই হোক, এটার মূল্য দেখো মাত্র কিন্তু 99 রাখা হয়েছে, মাত্র 99 রাখা হয়েছে। কীভাবে সংগ্রহ করবে? হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রথমে বললাম চলে আসতে হবে তোমাদের, সেখানে পেয়ে যাবে। তো প্রথমে নিচে যে UPI ID দেওয়া হচ্ছে সেখানে কিন্তু পেমেন্ট করতে হবে, তারপর সেই স্ক্রিনশটটি পেমেন্টের এই ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দেওয়ার পরেই 6 ঘন্টার মধ্যে তোমাদের ইমেলের মাধ্যমে এই PDF ফাইলটি ইবুক চলে যাবে তোমাদের ইমেল আইডিতে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের বলবো এটা জয়েন করে নাও। দেখো এখানে জিকে দিয়ে দেওয়া হয়, প্রত্যেক দিন জিকে দিয়ে দেওয়া হয়। যেমন ধরো এখানে দেওয়া হলো যে দেরাদুন এর রাজধানী, কোন রাজ্যের রাজধানী শহর? উত্তর হবে উত্তরাখণ্ডের। অনেকে উত্তর সঠিক দিয়েছো, সো প্রত্যেককে কনগ্রাচুলেশনস যারা সঠিক আনসার করেছো। তো তোমাদের বলবো এটা জয়েন করে নাও, খুব শীঘ্র জয়েন করে নাও, তোমাদের সুবিধা হবে প্রচুর। যেমন ধরো লিনাক্স কী ধরনের সফটওয়্যার, অপারেটিং সিস্টেম জানো তোমরা। আচ্ছা, এর সঙ্গে জানিয়ে রাখি যে এখানে কিন্তু এইগুলো ছাড়াও চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি যেগুলো বেড়ায় সেগুলোকেও দিয়ে দেওয়া হয় আপডেটস। তো দেখো WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষাটা একটু দেখিয়ে দিই তোমাদের। 1 মার্চ হচ্ছে গ্রুপ সি এর পরীক্ষা, আর 8 মার্চ হচ্ছে গ্রুপ ডি এর পরীক্ষা, ঠিক আছে। তো সেদিকে লক্ষ্য রেখে কিন্তু ভালো করে প্রিপারেশান নিতে হবে। তো যাই হোক, এবার আমরা চলে যাই মেন ক্লাসে। দেখো নিচের কোনটি মানুষের শরীরে একটি নিষ্ক্রিয় অঙ্গ? উত্তর কী হবে? নিষ্ক্রিয় অঙ্গ যেটার প্রয়োজন হয় না, উত্তর হয়ে যাবে অ্যাপেন্ডিক্স, ঠিক আছে, অ্যাপেন্ডিক্স মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি নিউরনের অংশ নয়? উত্তর কী হবে? উত্তর সার্কোলেমা হবে রাইট আনসার। এবং এর সঙ্গে মনে রাখবে সিন্যাপস কি, পরীক্ষায় দিয়ে দিতে পারে, SYNAPS, সিন্যাপস কি, ঠিক আছে, সিন্যাপস কি পরীক্ষায় দিয়ে দিতে পারে। তো সিন্যাপস হচ্ছে গিয়ে দুটি নিউরনের মিলনস্থলকে বলা হয় সিন্যাপস, ঠিক আছে। সার্কোলেমা যেটা হচ্ছে সেটা হচ্ছে পেশিকোষের আবরণ। এই যে সার্কোলেমা যেটা হচ্ছে একটি নিউরনের অংশ নয়, এটা হচ্ছে পেশিকোষের আবরণ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ফল পাকাতে কোন গ্যাসীয় হরমোন ব্যবহার করা হয়? এটা তো আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের করিয়েছি। উত্তর হয়ে যাবে ইথিলিন। ইথিলিন হচ্ছে একমাত্র গ্যাসীয় হরমোন, মনে রাখবে, সবসময় মনে রাখবে ইথিলিন একমাত্র গ্যাসীয় হরমোন। এবং এই যে অক্সিন দেখতে পাচ্ছ প্রথম অপশন, অক্সিন একটু আগে বললাম আমি তোমাদের, উদ্ভিদ হরমোন। তো এই অক্সিন উদ্ভিদের অগ্রমুকুল বৃদ্ধিতে সাহায্য করে, মনে রাখবে, অগ্রমুকুল বৃদ্ধিতে সাহায্য করে। আর এই যে জিব্রেলিন, এটা হচ্ছে গিয়ে উদ্ভিদ হরমোন। এই যে 3টে উদ্ভিদ হরমোনের নাম কিন্তু MCQ রয়েছে, এগুলো মনে রাখতে হবে। একটা অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন।
জিব্রেলিন কী কাজ করে? বীজের সুপ্ত অবস্থা ভাঙতে এবং কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 5n বল 0.2 সেকেন্ড ধরে একটি বস্তুর ওপর ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত হবে? উত্তর কী হবে? এটার উত্তর হয়ে যাবে 1 গ্রাম। দেখো এটার আনসার হয়ে যাবে 1 কেজি। 1 কেজি, হ্যাঁ, অপশান নাম্বার এ হবে রাইট আনসার। এবং এর সূত্রটা শুধু মনে রাখবে যে ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু হচ্ছে বল গুণ সময়, মানে টাইম। ঠিক আছে, এটা মনে রাখবে। দেখো নেক্সট, নিচের কোন অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম? অধাতু কিন্তু তড়িৎ পরিবহনে সক্ষম। উত্তর হয়ে যাবে গ্রাফাইট। আশা করি তোমরা জানো গ্রাফাইট। এবং জেনে রাখবা এই যে গ্রাফাইট, এই গ্রাফাইট কার্বনের একটি রূপভেদ যা নরম এবং কিন্তু পিচ্ছিল। ঠিক আছে, এটা মনে রাখবে। এবং যদি বলা হয় কার্বনের কঠিনতম রূপভেদ কি, এটা তো নরম, কিন্তু তাহলে কঠিনতম রূপভেদ কি? সেটার উত্তর হবে হীরা। হীরা। প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে কেমন লাগছে আজকের ক্লাসটি। এইভাবেই কি তোমাদের শেখা উচিত? অবশ্যই কিন্তু কমেন্ট করবে। দেখো বলছে যে হীরা হচ্ছে কার্বনের কঠিনতম রূপভেদ এবং এটি তড়িৎ কুপরিবাহী। মনে রাখবে হীরা হচ্ছে তড়িৎ কুপরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী। ঠিক আছে, তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী এবং কার্বনের কঠিনতম রূপভেদ। ক্লিয়ার সবারই কাছে? নেক্সট কোশ্চেন দেখো বলছে যে নিচের কোনটি একটি নিষ্ক্রিয় গ্যাস কিন্তু নয় বলছে, ফোকাস করতে হবে নয়। অনেকে এখানে ভুল করে দেয়, এটা পুরোটা না পড়েই উত্তর করে দেয় নিষ্ক্রিয় গ্যাস দেখে। নয় বলেছে, তাহলে উত্তর কি হয়ে যাবে? দেখো হিলিয়াম, আর্গন, নিয়ন তিনটেই নিষ্ক্রিয় গ্যাস, হাইড্রোজেন নিষ্ক্রিয় গ্যাস নয়। তাহলে এবার আমরা একবার রিভিশন করে নিই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো কী কী। এই যে হিলিয়াম বলেছে একটি নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস, তারপরে আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, তারপরে কী কী আছে আর ক্রিপ্টন আছে, ক্রিপ্টন, তারপরে হচ্ছে জেনন, তারপরে হচ্ছে রেডন। এগুলো মনে রাখতে হবে। এই কয়েকটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, 6টি। তাহলে নিষ্ক্রিয় গ্যাস কী কী? হিলিয়াম, আর্গন, নিয়ন, তারপরে হচ্ছে আর্গন। আচ্ছা আর্গন তো বললাম, হিলিয়াম, আর্গন, নিয়ন, ক্রিপ্টন, জেনন, রেডন। ঠিক আছে, তো রেডনকে মনে রাখবে যে রেডন আরএন, এই রেডন একমাত্র তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস, এটা মনে রাখবে। এবং এই যে আর্গন দেখতে পাচ্ছ, আচ্ছা বলো তো, আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের করিয়েছি যে আর্গন গ্যাস কোথায় ব্যবহার করা হয়। তোমরা কমেন্টে উত্তর করো, আমি একটু পরে বলছি, এখনই উত্তর করো তোমরা কমেন্টে। নেক্সট কোশ্চেন দেখো, পাখি ওরা নিউটনের কোন গতিসূত্রকে সমর্থন করে? উত্তর কী হবে? উত্তর হবে তৃতীয় গতিসূত্র। পেট্রোলের রাসায়নিক নাম কি? উত্তর কী হবে? উত্তর হবে গ্যাসলিন, পেট্রোলের রাসায়নিক নাম। এবং মিথেনের ক্ষেত্রে মনে রাখবে মিথেন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়। এই যে প্রথমে আছে মিথেন, মিথেনের সংকেত তো তোমরা জানো। মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত CH4। তো মিথেন গ্যাসকে বলা হয় মার্স গ্যাস, MARSH, মার্স গ্যাস বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ভারতের শীতল মরুভূমি কাকে বলা হয়? চটপট রাইট আনসার করো কমেন্টে। তোমরা আমার আগে উত্তর দেওয়ার চেষ্টা করো, যারা পুরনো ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে বলবো। আর প্রত্যেককে বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, খুবই উপকৃত হবে তোমরা। অনেক কিন্তু কোশ্চেন সেখানে কুইজ দিয়ে দেওয়া হয়, থিওরি দিয়ে দেওয়া হয়, PDFও দিয়ে দেওয়া হয়। প্রত্যেকে জয়েন করে নাও হোয়াটসঅ্যাপ চ্যানেল। দেখো ভারতের শীতল মরুভূমি কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে শীতল মরুভূমি মানে হচ্ছে লাদাখ। লাদাখ। এবং এই লাদাখ মনে রাখবে এটি হচ্ছে ভারতের উচ্চতম মালভূমি। ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ। আর এই যে দেখতে পাচ্ছ অপশান নাম্বার এ আছে থর মরুভূমি, তো থর মরুভূমি রাজস্থানে অবস্থিত, তোমরা জানো। এবং ভারতের যদি বলা হয় উষ্ণতম মরুভূমির নাম কি? উত্তর হবে থর মরুভূমি। আর লাদাখের রাজধানীর নাম কি? লাদাখের রাজধানীর নাম হচ্ছে লে, LEH, লে। আচ্ছা আগের কোশ্চেনের আনসারটা তোমাদের দিয়ে দিই। তো বলেছিলাম যে আর্গন গ্যাস কিসে ব্যবহার করা হয়, আশা করি তোমরা উত্তর দিয়ে দিয়েছো। এটার উত্তর হবে বৈদ্যুতিক বাল্বে ব্যবহার করা হয় আর্গন গ্যাস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, যে কোন উপকূলে সবথেকে বেশি সংখ্যক লেগুন বা কয়াল দেখা যায়? তো এটার উত্তর হয়ে যাবে মালাবার উপকূল। ঠিক আছে, মালাবার উপকূলে লেগুন বা যেটাকে কয়াল বলা হয় সেটা দেখা যায়। এবং এই মালাবার উপকূল কোন রাজ্যে অবস্থিত বলো তো? কোন রাজ্যে অবস্থিত? কেরালা রাজ্যে অবস্থিত। এই মালাবার উপকূল কেরালা রাজ্যে অবস্থিত। ঠিক আছে, এবং এই কেরালার বৃহত্তম কয়ালের নাম কি তাহলে? বৃহত্তম কয়ালের নাম হচ্ছে ভেম্বানাদ। লেখার এখানে স্পেস পেলাম না, বানানটা যাই হোক, ভেম্বানাদ। এবং ভারতের যেটা বৃহত্তম উপহ্রদ, আমি প্রিভিয়াস ক্লাসে বলেছি এটা লেগুন, হ্যাঁ, সেটা হচ্ছে উড়িষ্যার চিল্কা হ্রদ। মনে রাখবে উড়িষ্যার চিল্কা হ্রদ। নেক্সট কোশ্চেন
সো প্রত্যেককে বলবো ক্লাসটা কিন্তু অবশ্যই লাইক করে দিতে হবে, প্রত্যেককে বলবো লাইক করে দিও, নতুন ছাত্রছাত্রীদের বলবো সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে জানাও যে কেমন মনে হচ্ছে, তোমরা কি শিখতে পারছো, কেমন মনে হচ্ছে, এইভাবে কি ক্লাস চলবে, অবশ্যই কিন্তু কমেন্ট করো। দেখো হুইটলি কমিশন নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? উত্তর কী হবে? শ্রম ও শ্রমিক কল্যাণ, যেটা আছে। তো এখানে শ্রমিকদের সঙ্গে সম্পর্কিত হচ্ছে হুইটলি কমিশনটি। তো এটি কত সালে গঠিত হয়েছিল? প্রশ্ন হলো এটি কত সালে গঠিত হয়েছিল? 1929 সালে গঠিত হয়েছিল এই কমিশন। এবং তখনকার সময় ভাইসরয় কে ছিলেন এটা মনে রাখতে হবে। তখনকার সময় ভাইসরয় ছিলেন লর্ড আরউইন ছিলেন তখনকার সময় ভাইসরয়। নেক্সট কোশ্চেন দেখো, দীপাবলি ঘোষণা এটি কে কত সালে গড়েছিলেন? দীপাবলি ঘোষণা উত্তর হবে লর্ড আরউইন, 1929 সালে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম ফাইন্যান্স কমিশন অর্থ কমিশন কত সালে গঠিত হয়? উত্তর হয়ে যাবে 1951 সালে গঠিত হয়। এবং প্রথম অর্থ কমিশন চেয়ারম্যান কে ছিলেন? প্রথম অর্থ কমিশন চেয়ারম্যান ছিলেন কেসি নিয়োগী ছিলেন প্রথম অর্থ কমিশন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নাও। আর প্রত্যেককে বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে যাও, ইবুক দিয়ে দেওয়া রয়েছে, সেখানে কিন্তু আরও ভালো, যদি তোমরা বেসিক লেভেলটা স্ট্রং না থাকে অবশ্যই কিন্তু তোমাদের ইবুক জয়েন করতে হবে। ইবুকটা কিনে নাও, মাত্র 99 টাকায় রাখা হয়েছে তোমাদের স্বার্থেই, মাত্র 99। সেখানে তোমরা 500+ জিকে পেয়ে যাচ্ছ এমসিকিউ আকারে উইথ আনসার, এবং সেই সঙ্গে পেয়ে যাচ্ছ 100+ এমসিকিউ প্র্যাকটিস সেট জিকের। ঠিক আছে। তো এই দুটো জিনিস যদি কমপ্লিট করে নিতে পারো একদম ফুল মার্কস, কোনো চিন্তা করতে হবে না। তো তার জন্য কী করতে হবে? হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে কমেন্টে, চলে যাও, লিঙ্কে জয়েন করো হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং বাই করে ফেলো। ঠিক আছে। নেক্সট তারপর দেখো বলছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে কার কাছে দায়বদ্ধ থাকে? উত্তর কী হবে বলো তো? উত্তর হয়ে যাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। তবে এটা তো জানলাম যে লোকসভার কাছে তো দায়বদ্ধ থাকে, কিন্তু কত নম্বর ধারা অনুযায়ী? উত্তর হবে 75 নম্বর ধারা অনুযায়ী। ঠিক আছে। এবং এই যে লোকসভা, এই লোকসভা হচ্ছে ভারতের সংসদের নিম্নকক্ষ, মনে রাখবে নিম্নকক্ষ। এবং এর সদস্যদের কার্যকাল কত বছর বলো তো? 5 বছর। প্রায় অনেক কিছু কিন্তু আমি ডিটেলসে বলে দিচ্ছি একদম, শুধু এই প্রশ্ন উত্তরই নয়, আমি যেগুলো বলছি সেগুলোকে যদি থরলি মনে রাখো, থরলি শোনো, একদম কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে জিকেতে। এর বাইরে কিন্তু আর কিছু হয় না। তোমরা নিজেরাও বুঝতে পারছো, কমেন্ট করে ফেলো। তোমাদের কমেন্ট, লাইক আমাদের মোটিভেশন, আমাদেরকে আরও কাজ ভালো করতে সাহায্য করে, তোমাদের জন্য আরও স্পেশাল জিকে ক্লাসগুলো নিয়ে আসতে অনেক মোটিভেট করে। তো যাই হোক, নেক্সট কোশ্চেনে চলে আসবো। দেখো, মিলিন্দ পঞ্চহ কোন ধর্মের সঙ্গে যুক্ত বিখ্যাত ধর্মগ্রন্থ বলো? দেখি কে উত্তর পারে। উত্তর হয়ে যাবে বৌদ্ধ ধর্ম। আশা করি আমাদের পুরনো ছাত্রছাত্রীরা অফলাইন ব্যাচে যারা শুনছো বা যারা ক্লাসটি দেখছো তাদেরকে বলবো এই কোশ্চেনের উত্তর তোমরা ঝটপট করে ফেলো, কারণ এটা কিন্তু সহজ কোশ্চেন, আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে করেছিলাম। হ্যাঁ, ঠিক আছে। দেখো, প্রকাশ পাডুকোন কোন খেলার সঙ্গে যুক্ত? কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে। এবং প্রকাশ পাডুকোন তো ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত জানলাম। তো প্রকাশ পাডুকোনটি কে? এবার আমরা জেনে যাব কে। তো প্রকাশ পাডুকোন হচ্ছে বিখ্যাত যে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন, তোমরা নাম শুনেছ। হ্যাঁ, দীপিকা পাডুকোনের হচ্ছে বাবা। ঠিক আছে। তো এখানে যাই হোক, নেক্সট কোশ্চেন চলে আসবো। আচ্ছা, তার আগে আরেকটা বিষয় বলে রাখি যে প্রথম ভারতীয় হিসেবে অল ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন প্রকাশ পাডুকোন। ঠিক আছে। নেক্সট দেখো, ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডে বা জাতীয় বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়? উত্তর হয়ে যাবে 4 সেপ্টেম্বর বা 4 সেপ্টেম্বর। ঠিক আছে। 4 সেপ্টেম্বর হচ্ছে জাতীয় বন্যপ্রাণী দিবস। 5 জুন বলেছিলাম, 5 জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। 21 মার্চ হচ্ছে অরণ্য দিবস সম্ভবত। হ্যাঁ, রাইট, অরণ্য দিবস, বিশ্ব অরণ্য দিবস। 22 মে হচ্ছে আন্তর্জাতিক জীববৈচিত্র্য হ্যাঁ হেরিটেজ আচ্ছা হ্যাঁ, বায়োডাইভার্সিটি, ঠিক, জীববৈচিত্র্য দিবস। হ্যাঁ, তোমরা ঠিক বলেছো আনসার, জীববৈচিত্র্য দিবস। ঠিক আছে। তো যাই হোক, এই কয়েকটা জিনিস মনে রেখে দেবে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম দেশীয় এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ আইএনএস বিক্রান্ত, এটা তো আমরা জানি, কিন্তু এটি কোথায় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় বলো? কোথায় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়? উত্তর হয়ে যাবে, দেখতে পাচ্ছ উত্তর, কোচি হয়ে যাবে রাইট আনসার। এবং এটি তৈরি করেছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে হকি। হকি খেলার সঙ্গে যুক্ত হচ্ছে আগা খান কাপ। হকির অন্যান্য যে ট্রফিগুলো আমি তোমাদের জিকে দেখি, এই আর কয়েকদিনের মধ্যে একটা পিডিএফ তৈরি করা হবে, পিডিএফ বা বুক বলতে পারো। তো সেখানে আমি তোমাদের দেখা যাক স্ট্যাটিক জিকে যা যা ইম্পর্ট্যান্ট আছে দিয়ে দেবো। যারা যারা নিতে চাও কমেন্ট করে জানাতে পারো যে আমাদের প্রয়োজন পিডিএফ বুক লিখতে পারো। তো যাই হোক, স্ট্যাটিক জিকের উপর আমি একটি বুক তৈরি করে তোমাদের দিয়ে দেবো, স্পেশালি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির এই বছর পরীক্ষার জন্য, যেগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যাই হোক, তো এখানে আগা খান কাপ হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত। তাছাড়াও জেনে রাখবে হকি খেলার সঙ্গে হচ্ছে বেটন কাপ, নেহেরু ট্রফি, তারপর হচ্ছে ধ্যানচাঁদ ট্রফি, আজলান শাহ কাপ, এগুলো সব হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, আচ্ছা এর সঙ্গে জেনে রাখো ফুটবলেও বলে রাখি, সন্তোষ ট্রফি ফুটবল খেলার সঙ্গে বিখ্যাত। তারপরে হচ্ছে রঞ্জি ট্রফি হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কিত। তো যাই, নেক্সট কোশ্চেন, আমি এটা প্রিভিয়াস ক্লাসে দিয়েছিলাম তোমাদের কোশ্চেনটা, যে জাতকের গল্পসমূহ কোন ভাষায় রচিত? চটপট রাইট আনসার করো কমেন্টে, পুরনো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো। এটার উত্তর হয়ে যাবে পালি ভাষা। এবং বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় বলো তো? পালি ভাষায়, ঠিক আছে। আর জৈন ধর্মগ্রন্থগুলো প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল, এটা মনে রাখবে। বৌদ্ধ ধর্মগ্রন্থ পালি ভাষায় আর জৈন ধর্মগ্রন্থ হচ্ছে প্রাকৃত ভাষায়। দেখো, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থলের নাম কি? উত্তর কী হবে? এটা আমি করেছিলাম, নীলগিরি পর্বত উত্তর হবে, রাইট আনসার। এবং এই নীলগিরি পর্বত হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। আশা করি তোমরা জানো পুরনো ছাত্রছাত্রীরা যে দোদাবেতা, ঠিক আছে। এবং দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তাহলে? যেটা হচ্ছে তোমার আন্নামালাই পর্বতে অবস্থিত, সেটা হচ্ছে আনাইমুদি। আনাইমুদি। নেক্সট কোশ্চেন, ঘুমর। ঘুমর লোকনৃত্যটি কোন রাজ্যের বলো দেখি? উত্তর হয়ে যাবে রাজস্থানের। রাজস্থানের ঘুমর। রাজস্থানের ঘুমর ছাড়াও আর একটা নৃত্য হচ্ছে চড়ি নৃত্য, রয়হস্যি, চড়ি নৃত্য। তারপরে হচ্ছে আরও আছে কালবেলিয়া নৃত্য আছে। আর তাছাড়া ওদিকে রাজস্থান, আর ওদিকে পাঞ্জাবের বিখ্যাত লোকনৃত্য কি? গিদ্দা, ঠিক আছে, গিদ্দা, তারপরে ভাংড়া। তো যাই হোক, আমি স্ট্যাটিক জিকে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষার জন্য আমি নিয়ে আসবো, অবশ্যই তৈরি করব, টিমকে বলা হবে অবশ্যই। তো তোমাদেরকে বলবো, তোমরা যদি আগ্রহী থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে, যে স্ট্যাটিক জিকের বুক আমাদের প্রয়োজন, এটা লিখে জানাতে পারো যাদের যাদের প্রয়োজন। দেখো নেক্সট কোশ্চেন, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। তো প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নাও, তাহলে নোটিফিকেশান খুব শীঘ্র চলে যাবে যে কোনো ক্লাসের। আর হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও। হোয়াটসঅ্যাপ চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে ডেলি কুইজ তো পেয়ে যাচ্ছই, অসংখ্য ডেলি কুইজ আছে, তোমরা পুরোনো কুইজগুলো প্র্যাকটিস করতে পারো, নতুন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। আর তাছাড়া কিন্তু প্রত্যেক দিন কুইজ দেওয়া হয়, পিডিএফও দিয়ে দেওয়া হয়, তো তোমরা সেখানে জয়েন করে নাও। লিঙ্ক পেমেন্টে পিন করে দেওয়া রয়েছে, ডেসক্রিপশানেও পেয়ে যাবে। দেখো কোশ্চেনটা, যে ভিলাই ইস্পাত কেন্দ্র কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গড়ে উঠেছিল? উত্তর হয়ে যাবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে এটি গড়ে উঠেছিল। এবং এই যে ভিলাই, যেটা শুনলা যে ভিলাই ইস্পাত কেন্দ্র, তো এটি হচ্ছে রাশিয়ার সহায়তায় ছত্তিশগড় রাজ্যে গড়ে উঠেছিল। ছত্তিশগড়, ঠিক আছে। তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল বেশি, ঠিক আছে। তো যাই হোক, এত দূরই ছিল কোশ্চেন, তোমাদের বলবো ভালো করে প্রিপারেশান নাও। আর যারা যারা এখনও আমাদের 500+ বুক জিকে আর হচ্ছে 100+ প্র্যাকটিস সেট, জিকে প্র্যাকটিস সেট সংগ্রহ করনি, তাদেরকে বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে যাও এবং খুব শীঘ্র সংগ্রহ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওখানে দেওয়া রয়েছে, ইজি টু হার্ড লেভেল পর্যন্ত কোশ্চেন রয়েছে। যারা এখনও বেসিক ক্লিয়ার করনি বা হয়তো ভাবছো 1 মাসের মধ্যে আমি নিজেকে আরও স্ট্রং করে নেব, তো বুকটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল, ঠিক আছে। তো যাই হোক, প্রত্যেকের পরীক্ষা ভালো হোক, প্রিপারেশান ভালো হোক। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও কীরকম মনে হলো আজকের ক্লাস, এবং লাইক করতে কিন্তু ভুলবে না, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর পারলে হাইপ করে দাও, ঠিক আছে। সো থ্যাংক ইউ, প্রত্যেকের জন্য পরীক্ষার শুভকামনা।